নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ প্রথমে একটি ঘটনা, তারপর একটি রহস্য উপন্যাস। প্রথমে আমরা ঘটনাটা শুনে নিই। ঘটনাটা আমার কানে শোনা অত্যন্ত কাছের এক বান্ধবীর জীবনে ঘটেছিল। আগেই বলে রাখছি, আমার সেই বান্ধবী কিন্তু আর বেঁচে নেই। আমরা যখন ছোটোবেলায় আমি মায়ের সাথে বারাসাতে মামার বাড়িতে যেতাম, কিছুদিন গিয়ে থাকতাম। কাছেই বড় মাসির বাড়ি ছিল, সেখানেও মাঝে মাঝে যেতাম। তো এই মামার বাড়ি যখন থাকতাম, বেশ কিছু আমার বন্ধু বান্ধব গজিয়েছিল। মানে ওই আর কি, মায়েরই সব তুতো ভাই টাইদের সব ছেলে মেয়ে, আমরা সব একসাথে বন্ধু ছিলাম এবং আশেপাশের পাড়ারও বেশ গুটি কয়েক বন্ধুবান্ধব জুটেছিল। তো তাদেরই মধ্যে একটা বন্ধু আমার, তার বাড়িটা, তার আবার মাসির বাড়ি ছিল হৃদয়পুরের কাছাকাছি একটি জায়গায়। তো একবার কি হলো, মামার বাড়ি গেলাম, শুনলাম সেই বন্ধুটি, যার ডাকনাম ছিল টুয়া, সে আর এই বছর আর কি থাকবে না। তা আমার খুব মন খারাপ হলো যে এতদিন বাদে গেলাম, একসাথে খেলি আমরা, ও আবার মাসির বাড়ি চলে গেল, এবছর খেলাই হবে না একসাথে। বেশ মনটা খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই। আমি অন্য বন্ধুদের সাথে খেলায় মত্ত রইলাম। মাঝে মাঝেই টুয়ার কথা ভাবতাম যে মেয়েটা এবছর রইল না, মানে আমাদের সাথে খেললো না, এরকম আর কি। ছোটোবেলায় তো এত গুছিয়ে ভাবতে পারতাম না। তো যাই হোক, ওকে খুব মিস করতাম। তো টুয়া ওর মাসির বাড়ি যখন গিয়েছিল, তার কিছুদিন বাদে, প্রায় দিনটা পাঁচেক বাদে, টুয়ার মা ফিরে এলেন বারাসাতে তার শ্বশুর বাড়িতে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে, তার মুখ চোখের অবস্থা যা হয়েছিল সে চোখে দেখা যায় না। সেই দৃশ্যটা এখনও মাঝে মাঝে ভাবি। মাসির বাড়ি টুয়ার মা টুয়াকে নিয়ে গিয়েছিলেন। সেখানে ওর আবার কিছু বন্ধু ছিল, তারা খেলা করতো। তাদের মধ্যে একজনের বাবা ছিল তান্ত্রিক। তিনি গুপ্তমঠে তন্ত্র সাধনা করতেন এবং সেটা ভয়ঙ্কর সাধনা, এদের বক্তব্য অনুযায়ী। মানে ঘটনাটা বড় হয়ে আমি যখন শুনলাম, ছোটোবেলায় তো অতটা বুঝতেও পারিনি, বড় হয়ে যখন শুনলাম তখন ঘটনাটা এই দাঁড়িয়েছিল যে ওই মাসির বাড়ির পাড়ায় বেশ কিছু টুয়ার বন্ধুবান্ধব ছিল, যাদের একজনের বাবা ছিলেন তান্ত্রিক। তো টুয়াকে দেখার পর তিনি মাঝে মাঝে মাথাটা নাড়ছিলেন। টুয়ার মা ব্যাপারটা প্রথমে জানতেন না যে ওর বাবা, মানে ওই বন্ধুটির বাবা আবার গুপ্ত সাধনা করেন, এসব কিছুই জানা ছিল না। টুয়া ওই ভদ্রলোকের কাছে গিয়ে জানতে চাইল, কাকু কাকু, কিছু একটা নাম ছিল বান্ধবীটির, অমুক কোথায়? তা আমরা ঘটনার খাতিরে তার নাম ধরে নিচ্ছি পিকু। টুয়া বারবার পিকুর খোঁজ করছিল। পিকুর বাবা, মানে যিনি তান্ত্রিক, তিনি বারবার বলছিলেন, তুই আমাদের বাড়ি চল তো, তোর সঙ্গে খুব দরকার আছে, তুই পিকুর সাথে দেখা করবি? বলছে হ্যাঁ। এবার বলেছে ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, পিকু বাড়িতে আছে, পিকুর সঙ্গে দেখা করতে গেলে পিকুর বাড়িতে যেতে হবে এবং তবেই তুই দেখা পাবি, না হলে ও কিন্তু আসতে পারবে না। তো এই বাচ্চা মেয়ে অতটা বোঝেনি, ও নাকি চলে গিয়েছিল সেই তান্ত্রিকের সঙ্গে। টুয়ার মা বারণ করেছিলেন যে এখন যেও না দুপুরবেলা, সেদিনটা ছিল স্যাটারডে। টুয়ার মা বারণ করেছিলেন। এইবার টুয়া তো গেল জেদ করে পিকুকে দেখতে যাব বলে। এবার টুয়া যখন ফিরে এলো,
তখন তার হাতে একটা পুতুল ছিল। পুতুলটা বেশ সিঁদুর টিঁদুর মাখানো, খুব মানে জাঁকজমক করে সাজানো, নতুন বউয়ের মতো। তো টুয়া ওইটা নিয়ে কাছছাড়া করে না কিছুতেই। এদিকে যবে থেকে পুতুলটা বাড়িতে নিয়ে এলো টুয়া, আস্তে আস্তে টুয়া যেন শুকিয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে লাগলো। এবং টুয়া খালি বলছিল আমাকে একটা ছোট্ট পেরেক এনে দেবে। তখন ওর মা প্রথমে বুঝতে পারেনি, বলে পেরেক দিয়ে তুই কী করবি, ছোটো বাচ্চা মেয়ে, কোথায় কেটে ফেটে যাবে, একদম নয়। তখন বলছে দাও না, একটা দরকার, খুব দরকার, আদো আদো একটু কথা। তোর মা কিছু বুঝতে পারেনি। তখন ওর মাসির বাড়ি আরও কয়েকজনকে বলার পর কেউ একটা ওকে একটা ছোট পেরেক দিয়েছিল। এইবার টুয়ার মায়ের বক্তব্য অনুযায়ী টুয়া যখন পেরেকটি হাতে নেয়, সে বলল যে টুয়া আর কি পেরেকটা নিয়ে পুতুলটার একদম পিঠের আর মানে আমাদের যে কোমরে যেখানে আর কি স্পাইনাল কর্ডটা রয়েছে, ঠিক ওই খাঁজটার নিচের দিকে পুরো ফুটিয়ে দিয়েছিল। এবার বাচ্চা একটা পুতুলকে নিয়ে কী করছে না করছে কেউ অত খেয়াল করেনি। এই খেয়াল না করাটাই ওদের বাড়িতে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে তো টুয়া নিজের ওরকম কোমর থেকে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা মানে সে মেয়ে একেবারে কাটা পাঠার মতন ছটফট ছটফট করছে যন্ত্রণায়, মাগো বাবা গো মরে গেলুম, মাগো বাবা গো মরে গেলুম, এছাড়া নাকি ও কোনো কথা বলেনি। তারপর আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া বন্ধ, তার মধ্যে শুধু ওয়াক তুলতো আর চোখ মুখ সবুজ হয়ে যাচ্ছিল শুকিয়ে যেতে যেতে। এবং মাত্র 3 দিনের মধ্যে টুয়া মারা গেল। আর পিকু যে পিকুকে অনেক দিন কোনো বন্ধুবান্ধব খেলতে দেখেনি, বাড়ি থেকে বেরোতে দেখেনি, বাড়িতে তার মানে ওকে দেখতে বাড়িতে বন্ধুরা যেত মাঝে মাঝে, ছোটোবেলার বাচ্চারা সব, সেই পিকু একদম ঝকঝকে চকচকে হয়ে খুব স্বাস্থ্যবতী মনে হতে লাগলো। উঠে দাঁড়িয়ে বন্ধুদের সাথে দেখা করতে এলো। বন্ধুরা তো অবাক, বাবা তোর শরীর ঠিক হয়ে গেছে, তাহলে খেলবি আমাদের সাথে? বেশ ভালো কথা, সবাই মিলে খেলছে। ওদিকে খবর গেল যে টুয়া বেঁচে নেই মাসির বাড়ি বেড়াতে গিয়ে। এবার তো বন্ধুরা কান্নাকাটি, এটা শোনার পর সবাই ছুটে গেছে। পিকু কিন্তু কিছুতেই যেতে চাইছে না। তখন ওদের মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল, সে বলল তুই যাবি কি যাবি না? তখন বলছে না, আমি গেলে বাবা আমাকে আবার মেরে ফেলবে। তখন বলছে কেন মেরে ফেলবে কেন, এ আবার কী কথা, চল আমাদের সাথে চল। একটা বাচ্চা ছেলে থাকে না বেশ ডাকুবুকু টাইপের, ওই রকম ছিল। তো কিছুতেই যাবে না। তারপরে ওই পিকুই নাকি স্বীকার করেছিল যে টুয়াকে বাবা যে পুতুলটা দিয়েছে ওইটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, টুয়াকে মেরে ফেলেছে। তো টুয়ার মা যখন ফিরে এলেন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে, সে চিৎকার, আছাড়ি বিছাড়ি খাওয়া, টুয়ার বাবা আর কি ধরে রাখতে পারছিলেন না। তখন উনি যেভাবে মানে ঘটনাটা ব্যাখ্যা করেছিলেন তা অনেকটা এই রকম দাঁড়িয়েছিল। তো টুয়া তো বাঁচেনি। যাই হোক, টুয়ার একটা ছোট ভাই ছিল, একদমই ছোট, তখন কত ওই 8-10 মাস বয়স হবে। সে এখন অনেকটাই বড়। তো টুয়ার ভাই মায়ের কাছ থেকে পরে ঘটনাটা শুনে এইভাবে বলেছিল আর কি, আমরা যখন পরবর্তীকালে ওখানে গিয়েছিলাম তখন। তো এই ছিল ঘটনা। কার কী মনে হবে কী বৃত্তান্ত আমি জানি না, কেউ বিশ্বাস করলে করবেন, না বিশ্বাস করলেও আমার কিচ্ছু করার নেই। এটা একটা ঘটনা যা আমরা শুনেছি। আর যার সন্তান হারিয়ে গেছে সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। আর যাদের তাতেও বিশ্বাস হবে না তারা না হয় মনে করবেন আমরা একটা গল্প শুনলাম।
তো এবার আমরা চলে যাই রহস্য গল্পে। গল্পের নাম দূরপাল্লায় দুরভিসন্ধি, লিখেছেন পানিব্রত গোস্বামী। আমরা গল্পটা শুনে নিই। আচ্ছা প্রত্যুষ, একটা জলজ্যান্ত মানুষ চলন্ত ট্রেন থেকে কিভাবে উধাও হয়ে যেতে পারে? মাথায় তো কিছুই ঢুকছে না। তোমায় কে বলল যে তিনি ট্রেন থেকে উধাও হয়ে গেছেন? আমি বা তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না। আমার কি মনে হয় জানো অপূর্ব, উনি ট্রেনেই আছেন, সে জীবিত হোক আর মৃত। কি সাংঘাতিক কথা বলছো ভাই, আমি তো কিছুতেই ভাবতে পারছি না। এখনও কিছুই হয়নি ব্রাদার, এই তো সবে স্টার্টার, আবি পুরা মেনু কার্ড বাকি হ্যায়। পুরো ব্যাপারটা বুঝতে গেলে কয়েক ঘন্টা পিছিয়ে যেতে হবে। আমি অপূর্ব কর আর ও মানে প্রত্যুষ সেন দিল্লি যাচ্ছি, হাওড়া রাজধানীতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ গোপনীয় কাজে। কিছু মনে করবেন না, সেটা এখন বলা যাবে না। তবে এটুকু বলা যায় যে আমরা যাচ্ছি লালবাজার সিআইডি ডিপার্টমেন্টের সুপারিশে দিল্লিতে এক তদন্তকারী সংস্থার হেড অফিসে দেখা করতে। বিকেলবেলায় রাজধানী ছাড়লো হাওড়া থেকে। আমাদের এসি 2 টায়ার, কোচ নাম্বার A2। আমরা ট্রেনে উঠে গুছিয়ে নিয়ে বসতে না বসতেই সামনে একজন ভদ্রলোক এসে গেলেন। দেখে বেশ শিক্ষিত সম্ভ্রান্ত বলেই মনে হলো। আর একজন তখনও এসে পৌঁছননি। জানি না হাওড়া থেকে উঠবেন নাকি সামনের কোনো স্টেশন থেকে। আমরা তিনজনেই প্রথমে চুপচাপ। দেখছি অনেক লোকজন উঠছে নামছে, অনেকেই পরিচিত মানুষজনদের তুলে দিতে এসেছে। তার মধ্যেই ভিড়ের ফাঁক দিয়ে একটা কালো ল্যাব্রাডর আর একটা সোনালি অ্যালসাসিয়ান সব কিছু শুঁকে খুব একাগ্র একনিষ্ঠ দায়িত্বশীল কর্মীর মতো চলে গেল। অনেক মানুষের থেকেই এরা বুদ্ধি এবং স্বভাবে উত্তম। হঠাৎ হাতঘড়িটা দেখল প্রত্যুষ। বুঝলাম ছাড়ার সময় হয়ে এসেছে। যাত্রীদের পরিচিতরা হুড়মুড় করে নেমে যাচ্ছে। ট্রেন ধীরে ধীরে গড়াতে শুরু করলো। ভেতরে বসে তো আর কিছুই বোঝা যায় না। বুঝলাম পাশে চায়ের স্টলের দিকে তাকিয়ে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তার মানে আমাদের চারজনের একজন এলেন না। দেখা যাক কোথায় ওঠেন। সামনের ভদ্রলোক নিজেই আলাপ জমালেন। সামান্য টুকটাক কথা হচ্ছে, বলার মতো কিছুই নয়। প্রত্যুষ হঠাৎ বলে উঠল, আপনি তো ডাক্তার? হ্যাঁ, কেন বলুন তো? কী করে বুঝলেন? ওই আপনি যখন কিট ব্যাগটা সিটের নিচে ঢোকাচ্ছিলেন তখন দেখলাম পাশে জলের খাপে একটা মেডিকেল জার্নাল ভাঁজ করা। আর এখন দেখছি আপনার বুক পকেটে একটা নামকরা ওষুধ কোম্পানির লোগো লাগানো পেন। আপনার গায়ের রং বলছে আপনি রোদে পুড়ে ঘোরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নয়, বাকিটা আন্দাজ। আপনি তো সাংঘাতিক লোক মশাই, গোয়েন্দা নাকি? আরে না না, আমরা দুজনই স্কুল শিক্ষক, হিন্দু স্কুলে। আমি বিজ্ঞান পড়াই আর ও আঁকার টিচার। আমি ওদের আলোচনা উপভোগ করছি। আগ বাড়িয়ে কিছু বলছি না, কিন্তু বিধিবাম হাটে হাঁড়ি ভাঙলেন কিছুক্ষণ পরেই টিটি সাহেব। উনি আমাদের কূপের ভেতর ঢুকেই আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনি কি সেই লেখক অপূর্ব কর? তার মানে আপনার এই সঙ্গীটি নিশ্চয়ই গোয়েন্দা প্রত্যুষ সেন। আমি এক ঝলক দিকেই চিনতে পেরে গেছি। আমরা দুজনেই একটু লজ্জায় পড়লাম। ডাক্তারবাবুর সামনে জানতে পারলাম উনি ডাক্তার অনীশ কর, হৃদরোগ বিশেষজ্ঞ। তার মধ্যেই প্রত্যুষ আমাকে ফোড়ন কাটল, দেখেছো ভায়া, আমি যতই বুদ্ধি খাটিয়ে রহস্য সমাধান করি তুমি কিন্তু শুধু টুকে মেরেই সেলিব্রিটি। আমি কোনো উত্তর না দিয়ে শুধু ভাবছি টিকিট পরীক্ষক আমায় চিনলেন কী করে। ডাক্তারবাবু কিন্তু এবার বেশ চুপচাপ, হয়তো আমাদের নিজেদের দ্বিতীয় পরিচয় গোপন করার জন্য অপমানিত বোধ করছেন। খানিক্ষণ পর টিটি সাহেব আবার আমাদের সামনে এসে হাজির। যে লোকটি এখনও ট্রেনে ওঠেনি তার সিটে এসে বসলেন। তারপরেই একটা অনুরোধ, আপনার সঙ্গে একটা সেলফি নেব, গিন্নিকে দেখাবো। গিন্নি তো আপনার বিরাট ভক্ত, সারাদিন আপনার রহস্য গল্পে ডুবে থাকে। উনি আপনার লেখা বইতে আপনার ছবি দেখিয়েছিলেন। ধন্যবাদ। তা এখন কি কোনো তদন্তে?
না, ওই ঘুরতেই বলতে পারেন। আচ্ছা, আপনি তো লেখা ছাড়াও কম্পোজিট আর্টিস্ট? হ্যাঁ, ওই টুকটাক। লালবাজার থেকে কোনো সময় ডাকলে সাক্ষীর কথার বর্ণনা শুনে অপরাধীর মুখের অবয়ব আঁকার চেষ্টা করি। এবার দেখছি ডাক্তারবাবুর চোখ ক্রমশ বিস্ফারিত হচ্ছে। উনি যত শুনছেন তত অবাক হচ্ছেন। এবার উনি মুখ খুললেন। আপনাদের সঙ্গী হিসেবে পেয়ে বেশ নিশ্চিন্ত বোধ করছি। কথার ফাঁকেই সন্ধে স্ন্যাক্স দিয়ে গেল ট্রেনের যাত্রী বন্ধু। ইতিমধ্যে আসানসোল থেকে আমাদের গ্রুপের চতুর্থ ব্যক্তি উঠে পড়েছেন। প্রত্যুষ একটা বিদেশি গোয়েন্দা গল্প পড়ছে আর চোখে ইশারায় শুধু বলল, ব্যবসায়ী। কেন বলল আমি বুঝলাম না। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে। আমি আর ডাক্তারবাবু খোশ মেজাজে গল্প করছি। উনি গল্পের মধ্যে এটাও আন্দাজ করে ফেললেন যে আমরা আসলে ঘুরতে যাচ্ছি না, কোনো গোপন তদন্তের কাজেই যাচ্ছি। ট্রেনে রাতের খাবার বড্ড তাড়াতাড়ি দিয়ে দেয়, বিশেষ করে বাঙালিদের কাছে। বাঙালির তো মোটামুটি মাঝরাত্রে ডিনার করে, এটা বাঙালির সংস্কৃতি। যাই হোক, খাবার সামনে ফেলে রেখে আড্ডা হয় না। 9টার মধ্যেই খেয়ে নিলাম, কিন্তু চোখের তো নিজের আলাদা একটা ঘড়ি থাকে। পেটে খাদ্য পড়লেও চোখ তার ঝাঁপ সারে 12টার আগে কিছুতেই বন্ধ করতে পারবে না। এ আমাদের জন্মগত অভ্যাস। ট্রেনটা মনে হয় দাঁড়ালো। উঁকি দিয়ে দেখলাম গয়া। তার মানে ট্রেন ভালোই ছুটছে, একেবারে বিফোর টাইম। ডাক্তারবাবুও স্বীকার করলেন, এমনিতে কোনো অসুবিধে নেই, রাজধানী বেশ কমফর্টেবল। তবে ওই আমাদের মতো স্মোকারদেরই যা সমস্যা। কথাটা প্রত্যুষের খুব মনের মতো হলো, সেটার হাসিতে বুঝলাম। আর চোখে দেখলাম ডাক্তারবাবু সিগারেটের প্যাকেট আর লাইটারটা ব্যাগের সাইড পকেট থেকে বের করে আড়ালে প্যান্টের পকেটে ঢোকালেন। বুঝলাম ব্যাপারটা প্রত্যুষের চোখ এড়ালো না। উনি এবার হালকা হেসে যাওয়ার সময় বলে গেলেন, আপনারা আছেন যখন, তখন নিশ্চিন্তেই একবার টয়লেটে যাওয়া যায়। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। প্রত্যুষের প্রত্যুত্তর, আপনি ঘুরে আসুন, তারপর আমি যাব। ডাক্তারবাবুর মোবাইল চার্জে বসানো, মানে উনি আমাদের ওপর পুরো ভরসা করে ফেলেছেন। বুঝলাম ট্রেন ছেড়ে দিল। গড়ালে বোঝা যায়। প্রায় মিনিট 15 হয়ে গেল, ডাক্তারবাবুর ফেরার কোনো চিহ্ন নেই। প্রত্যুষ বারবার ঘড়ি দেখছে। ওর বোধহয় বাথরুমের থেকেও সিগারেটের নেশা বেশি চেপে গেছে। আমাকে বলল, একটু খেয়াল রেখো চারদিক, আমি একটু আসছি। মিনিট 5 পরে ফিরে এসেই গম্ভীরভাবে বসলো। আমি এতদিন সঙ্গে থেকে বুঝি এই গাম্ভীর্যের অর্থ আলাদা। এই সময় বুঝে শুনে কথা বলতে হয়। গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ডাক্তারবাবু উধাও। উধাও মানে? উনি কাছাকাছি কোনো টয়লেট নেই, তবে কোনোটায় গিয়েছিলেন সেটা আমি বুঝে গেছি সিগারেটের গন্ধে। কিন্তু তারপর কোথায় গেলেন? মনে হয় কোনো পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, তার কাছে গেছেন, হয়তো গল্প করছেন। একটা ঘটাং করে জোরে আওয়াজ হলো। ট্রেন ট্র্যাক পরিবর্তন করলো। এসির ভেতরে ভালোই শোনা গেল। প্রত্যুষ গম্ভীর গলায় শুধু উত্তর দিল, মনে হচ্ছে আজ রাতে আর শান্তি নেই রে ভাই। প্রত্যুষের এই কথায় এবার আমি একটু ভয় পেলাম, কারণ আমি জানি আমরা যত দূর দেখতে পাই প্রত্যুষ সেখান থেকে দেখা শুরু করে। প্রত্যুষ বলে দিয়েছে মানে ঘটনাও মনে হচ্ছে মন নিল অন্যদিকে। এবার প্রত্যুষ আদেশ দিল, মানে বন্ধু থেকে সহকারী হলাম। বুঝলাম তার অর্থ। চলন্ত ট্রেনেও রহস্য আমাদের পিছু ধাওয়া করলো। কোথাও মুক্তি নেই। যাও গিয়ে তোমার গুণগ্রাহীর কর্তা টিটি সাহেবকে খুঁজে খবরটা আগে দাও, তারপর দেখছি কি করা যায়। আমি ট্রেনের এ মাথা থেকে ও মাথা খুঁজছি, কোথাও পাচ্ছি না। শেষে পেলাম প্যান্ট্রিতে। সাহেব বসে আমার আরাম করে ডিমের অমলেট আর কফি খাচ্ছেন। আমি গিয়ে ঘটনাটা বলতেই উনি বলে উঠলেন, আপনারা কি রহস্য সঙ্গে করে নিয়ে ঘোরেন নাকি মশাই? 20 বছর ডিউটি করছি, এরকম তো জীবনে কোনো দিন শুনিনি স্যার। না, মানে আমরাও এরকম কোনো দিন দেখিনি। দাঁড়ান, আরপিএফ ইনচার্জ ঝাঁকে একবার ফোন করি, দেখি কোথায় আছে। আপনি যান, ওকে নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব আসছি আপনার ওখানে। আমি ফিরে এলাম। এসে দেখলাম প্রত্যুষ ডাক্তারবাবুর মোবাইলটা ঘাঁটছে।
আমাকে দেখেই প্রশ্ন করলো, পেলে? হ্যাঁ, পেলাম, কিন্তু বলছি উনি কোথাও নেমে যাননি তো? অথবা নেমেছিলেন কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার আগে উঠতে পারেননি? তুমি বোধহয় খেয়াল করনি, উনি সিট ছেড়ে ওঠার সময়ই ট্রেন ছেড়ে দেয়, ফলে ডাক্তারবাবুর নামার কোনো প্রশ্নই ওঠে না। তবু আমি সেদিকটাও একবার উড়িয়ে দিচ্ছি না, সেটাও ভেবে দেখব। আগে টিটিই সাহেবকে আসতে দাও। আমি জড়সড় হয়ে বসে রইলাম। খানিক্ষণের মধ্যেই টিটিই সাহেব আরপিএফ অফিসার ঝা সাহেবকে নিয়ে হাজির। সামনের ব্যবসায়ী ভদ্রলোক মানে মিস্টার শাও একেবারে কুঁকড়ে গেছেন ভয়ে। সঙ্গে বোধহয় অনেক টাকা পয়সা আছে। প্রত্যুষ মুচকি হেসেই ব্যবসায়ী ভদ্রলোকে সাহস জোগাল। প্রত্যুষ যতই ভরসা দিক, ব্যাটার চোখ মুখ বলছে ও খুব ভয় পেয়ে গেছে। এবার প্রত্যুষের দিকে তাকিয়ে মুখ খুললেন টিটি বিকে চৌধুরী। কী ব্যাপার বলুন তো মশাই, কী সব শুনছি? ঠিকই শুনেছেন, উনি যখন সিট ছাড়েন তখন ট্রেন গয়া ছাড়ে। তারপর প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল ট্রেন আর কোথাও দাঁড়ায়নি। তার মানে উনি ট্রেনেই আছেন, কিন্তু কোথায়? আমারও তো সেই একই প্রশ্ন আপনাকে। আরে না, আমি তো আর এখানে গোয়েন্দা নয়। আমার সহযাত্রী হারিয়ে গেছেন, তাই আমি আপনাকে জানালাম। এবার চৌধুরী সাহেব ঝা সাহেবের দিকে তাকিয়ে বললেন, এঁকে ছেড়েন? প্রখ্যাত গোয়েন্দা প্রত্যুষ সেন। এর সাহায্য ছাড়া এত বড় ট্রেনে কোথায় খুঁজবো ওকে? এবার ঝা সাহেব প্রত্যুষকে অনুরোধ করলেন, স্যার প্লিজ হেল্প আস। আমি ডিপার্টমেন্ট থেকে আপনার কিছু সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি এমনিতেই অনেক সুযোগ সুবিধা পাই, আপনি আর বাড়তি কী দেবেন? রেলের পক্ষ থেকে যতটা সম্ভব। সেই সব কিছু লাগবে না, ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দায়িত্ব নিলাম। তবে একটা শর্ত, আমাকে কিন্তু মাঝে মাঝে গেটের কাছে গিয়ে সিগারেট খাওয়ার অনুমতি দিতে হবে, আর মাঝে মধ্যে কফি। আমি নড়ে চড়ে বসলাম, বুঝলাম রাতের ঘুমের দফা রফা। খানিকটা আশ্বাস পেয়ে এবার চৌধুরী সাহেব প্রত্যুষকে প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, এমনও তো হতে পারে যে ডাক্তারবাবু গয়াতে ট্রেন ছাড়লেও গতি কম আছে দেখে হয়তো প্ল্যাটফর্মে কিছু কিনতে নামলেন, তারপর ট্রেনের গতি হঠাৎ বেড়ে যাওয়ায় উনি আর উঠতে পারেননি। হতেই পারে, কিন্তু উনি তো আর 5 জনের মতো সাধারণ মানুষ নন, একজন ডাক্তার। উনি নিশ্চয়ই গয়া স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতেন, আর সেই সূত্রে আপনি অবশ্যই এতক্ষণে খবর পেয়ে যেতেন, কারণ প্রথমত এটা মুঠোফোনের যুগ, আর ট্রেনটা যেহেতু রাজধানী। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। তবু ঘন্টা দেড়েক পরে মোগলসরাই এলে একবার ওখানকার স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন, যদি কোনো খবর পাওয়া যায়। ঠিক আছে, তাই দেখব। এবার আমার সন্দেহের কথাটা বলি। অপরাধী যদি মোগলসরাইতে নেমে চলে যায় তাহলে কি হবে? ঝা সাহেব এবার যেন আকাশ থেকে পড়লেন। অপরাধী? হ্যাঁ, অপরাধী, কারণ ডাক্তারবাবু তো আর বাচ্চা ছেলে নয় যে সোনার কেল্লার মুকুলের মতো ম্যাজিক দেখিয়ে তাকে কোথাও বসিয়ে রাখবে। না, আমি ভাবছি কোথাও যদি অজ্ঞান করে ফেলে দেয়। একটা মানুষের এত বড় বডি ট্রেনের মধ্যে কোথায় লুকিয়ে রাখবে ঝা সাহেব? আর কেনই বা বিনা কারণে অজ্ঞান করবে? তার মানে আপনি কি বলতে চাইছেন সেনবাবু? আপনিও হয়তো আন্দাজ করতে পারছেন আমি কি বলতে চাইছি। খুন? সে কি? মনে তো হচ্ছে তাই, তবে আমার ভুলও হতে পারে। ট্রেনের মধ্যে খুন হলে তো আমি পুরো ফেঁসে যাব সেনবাবু। অপরাধীকে ধরতে না পারলে তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। প্লিজ আমাকে বাঁচান সেনবাবু। আচ্ছা চৌধুরী সাহেব, মুঘলসরাই অবধি যাদের টিকিট আছে তার একটা লিস্ট আমার চাই। পুরো ট্রেনের এত প্যাসেঞ্জার, এত ঠক বাসতে সারা রাত লেগে যাবে, ইম্পসিবল। আরে চৌধুরী সাহেব, অত ঘাবড়াচ্ছেন কেন? শুধু A1 আর বিশেষ করে H1 আর H2 কোচগুলো দেখুন। আপনার 10 মিনিট লাগবে। বাঁচালেন মশাই। আমি প্রত্যুষের এই কথায় অবাক হলাম না, কারণ আমি জানি ও এই রহস্যের একদম গভীরে ঢুকে পড়েছে। শুধু আমাকে ওর মেজাজ বুঝে জানতে হবে শুধু ওই 3টে কম্পার্টমেন্টকেই ও কেন নির্দিষ্ট করল। প্রত্যুষ ঝা সাহেবকে অনুরোধ করল ডগ স্কোয়ারের সাহায্যের জন্য। ঝা সাহেব জানালেন, দিল্লি ছাড়া আর কোনো স্টেশনে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাওয়া সম্ভব নয়। আসলে যে কোনো রাজ্যের রাজধানী বা দেশের রাজধানী দিল্লি
বা বিশেষ কিছু স্টেশন ছাড়া অন্য কোথাও ডক স্কোয়ার থাকে না, কিন্তু তাতে বিশেষ লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ রাজধানী দিল্লি প্ল্যাটফর্ম ছোঁয়ার পর কোনো প্যাসেঞ্জারকে নামতে না দিয়ে পুরো ট্রেন পরীক্ষা করানো অসম্ভব। এই ট্রেনে বেশিরভাগই সব প্রভাবশালী যাত্রী। তা না হলে ডাক্তারবাবুর মালপত্র শুকিয়ে একবার ওর খোঁজ শেষ চেষ্টা করে দেখা যেত, কিন্তু সেটা কোনো রকমভাবেই সম্ভব নয়। প্রত্যুষ এবার ঝা সাহেবকে মোটামুটি নির্দেশই দিল, আপনি আরও কিছু অতিরিক্ত আরপিএফ মুঘলসরাইতে চেয়ে নিন, পরে কাজে লাগবে। ওকে স্যার। মুঘলসরাই এলে প্রতিটি দরজায় আরপিএফ পোস্টিং করতে হবে। ভালো করে আগেই কাজটা বুঝিয়ে দেবেন। ট্রেনের কোনো যাত্রী নেমে গেলে তাদের ব্যাগ পরীক্ষা করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, কোনো যাত্রী খালি হাতেও স্টেশনে নেমে যেতে পারে, প্ল্যাটফর্ম থেকে কিছু কেনার ভান করে, কিন্তু পরে আর হয়তো ট্রেনে উঠলো না। সেটা খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব একদম ঠিকঠাক হয়ে যাবে। অপূর্ব, তুমি খেয়াল রাখবে H2 দুটো দরজা, আমি H1-এর। আর যারা যাত্রাবন্ধু আছে সকলকে বলে দিন সব যাত্রীর ওপর যেন যতটা সম্ভব নজর রাখে। সন্দেহজনক কিছু দেখলেই তখনই যেন আমাকে জানায়। ঠিক আছে, বলে দিচ্ছি। এতক্ষণ চৌধুরী সাহেব মন দিয়ে ঘাড় গুঁজে প্যাসেঞ্জার লিস্ট ঘাঁটছিলেন। এবার বলে উঠলেন, সব প্যাসেঞ্জারই মোটামুটি দিল্লি অবধি। শুধু A1-এর দুজন কানপুরে নেমে যাবে। গভীর রাত না হলে ওদের সঙ্গে গিয়ে একবার আলাপ করা যেত। এখন শুধু নজর রাখা ছাড়া আর কোনো উপায় নেই। ওদের নাম আর বয়স কত? আগে দুজনেই পুরুষ। একজনের বয়স 50, নাম S গাঙ্গুলি, আর একজনের বয়স 48, নাম SP গুলাটি। আমার সব গুলিয়ে যাচ্ছে এবার। প্রত্যুষ দুহাতের 5 আঙুল প্রণামের মতো ঠেকিয়ে চোখ বুজে মনে হলো কোনো কঠিন অঙ্ক করছে। মাঝে মধ্যে তর্জনীটা আলতো টোকা দিচ্ছে। ট্রেন ছুটছে দুরন্ত গতিতে। শরীর আর দিচ্ছে না। এইভাবে বসে থাকলে ঘুমিয়ে পড়ব। চোখ ঝুরিয়ে আসছে। প্রত্যুষ দরজার কাছে গিয়ে সিগারেট ধরিয়েছে। মাঝে 2 রাউন্ড কফি হয়ে গেছে। প্রত্যুষ ফিরুক, আমি গিয়ে একটু দরজার কাছে দাঁড়াবো। তার আগে নোটবুকটা বের করে সব নামগুলো লিখে রাখলাম। গল্পটা ভুলব না, কিন্তু নামগুলো ভুলে যেতে পারি। প্রত্যুষ গুনগুন করতে করতে ফিরে এলো। প্রত্যুষের গলায় গানের মানে আমি বুঝি। যখন হঠাৎ খুব গম্ভীর অবস্থা থেকে গান গায়, তখন ও আসলে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায়। প্রথমে নিজের মনের মধ্যেই একটা জটিল অঙ্কের জাল বিস্তার করে, তারপর গোটাতে থাকে। শেষে সেই জালের ভেতর যেন কাল্পনিক অপরাধীকে দেখতে পায়। তখনই আপন মনে গান গেয়ে ওঠে। আমি দরজার ধারে গিয়ে দাঁড়ালাম। দরজাটা অল্প ফাঁক। আলপিনের মতো হাওয়ার ফলা এসে বিঁধছে গায়ে। বাইরে আলকাতরার মতো নিরেট চটচটে অন্ধকার থমথম করছে। আকাশের দিকে তাকালাম। বোধহয় 2-1 দিনের মধ্যেই পূর্ণিমা। এক কামড় দেওয়া কমলাভোগের মতো চাঁদ অনবরত পিছন দিকে দৌড়চ্ছে। ট্রেনের গতি ক্রমশ কমে আসছে। বুঝলাম মুঘলসরাই আসছে। জানি না কি অপেক্ষা করছে সামনে, দেখা যাক। মুঘলসরাই আসার আগেই আমি আমার পাহারা দেওয়া নির্ধারিত গেটে চলে গেলাম। প্ল্যাটফর্মের আলো আধারিতে দেখছি প্রত্যেক দরজার সামনেই আরপিএফ। যেহেতু প্রায় রাত 1টা, তাই কেউই সেরকম নামা ওঠা করছে না। সকলেই মোটামুটি নিদ্রামগ্ন। এখানে পাকাপাকি নেমে যাওয়ার কেউ নেই, তাই কোনো ব্যাগপত্র পরীক্ষা করারও কোনো ব্যাপার নেই। হোয়ার ইজ মাই ট্রেন? অ্যাপ মোবাইলে খুলে দেখলাম ট্রেন প্রায় 12 মিনিট আগে ঢুকে পড়েছে মুঘলসরাইতে, কিন্তু নির্ধারিত সময়ের আগে বোধহয় ছাড়তে পারবে না। তার মানে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবে। আমি প্ল্যাটফর্মে নামলাম। এদিকে আসেনি রাতের দিকে ভালো হিম পড়ে। শীত না বলা গেলেও আবহাওয়া বেশ আরামদায়ক। এর আগে যতবার মুঘলসরাই দেখেছি তার অন্যরূপ। ভিড়ভাট্টা হইহট্টগোল চারিদিকে। রাতের স্টেশনে পুরো উল্টো চেহারা, নির্জন নিস্তব্ধ চারিদিকে।
রাতে স্টেশনে পুরো উল্টো চেহারা, নির্জন নিস্তব্ধ। প্ল্যাটফর্ম থেকে আমাদের পুরো ট্রেনটাকে দেখছি আর ভাবছি একটা সুস্থ সবল লোক হাওড়া থেকে ট্রেনে উঠল, তারপর হারিয়ে গেল। প্রত্যুষের কথা মতো যদি খুন হয় তাহলে কি এই ট্রেনের ভেতরেই তার লাশ রয়েছে? কিন্তু কোথায়? সঙ্গীত ফিরল গার্ড সাহেবের বাঁশিতে। উঠে পড়লাম ট্রেনে। প্রত্যুষের মেজাজ ভালো আছে, এই সুযোগে প্রশ্নটা সেরে ফেলতে হবে। অনেকক্ষণ ধরে কৌতূহলটা চেপে আছি। আচ্ছা প্রত্যুষ, তুমি তখন কিসের ভিত্তিতে বললে যে শুধু A2, H1 আর H2 যাত্রীদের তালিকা দেখলেই চলবে? সহজ ব্যাপার। ডক্টর অনিশ কর ফিরে না আসায় আমি প্রথমে আমাদের ডান দিকের দুটি টয়লেটেই যাই, কারণ ওই দিকেই উনি গিয়েছিলেন। তারপর আর আমাদের সামনে দিয়ে উল্টো দিকে যাননি। গেলে নিশ্চয়ই আমরা দেখতে পেতাম। দুটি বাথরুমের একটিতে আমি গিয়েই সিগারেটের গন্ধ পাই। তারপর ও জুতোটা আমার মনে ছিল ঠিক টয়লেটের বাইরে আমি সেই জুতোর ভেজা অল্প কাদার ছাপ দেখেছি বেঁকে যেতে উল্টো দিকে। তার মানে উনি দরজার দিকে যাননি। শুধু তাই নয়, উনি A1-এও নেই, কারণ ওখানে একটা অত বড় দেহ লুকিয়ে রাখার জায়গা নেই। ওকে লুকিয়ে রাখা হয়েছে H1 বা 2-র কোনো কূপের ঘেরাটোপে। তোমাকে এটাও বলে রাখছি, পরে মিলিয়ে নিও, 4 জনের কূপে নয়। ওকে লুকিয়ে রাখা হয়েছে 2 জনের জন্য নির্ধারিত কোনো কূপে। তাহলে তো রহস্যের সমাধান। ওই কটা কূপে তল্লাশি চালালেই হয়। অত সহজ? ওখানে কত সেলিব্রিটি আছে জানো? একজন প্রখ্যাত অভিনেতা যাচ্ছেন, জাতীয় ক্রিকেট দলের 2 জন খেলোয়াড় আছেন, সর্বোপরি একজন লোকসভার সদস্য তার দলবল নিয়ে যাচ্ছেন। তার এখন গভীর রাতে বিশ্রাম করছেন। তুমি তল্লাশির নামে তাদের বিরক্ত করবে আর তারপর কিছু পাওয়া না গেলে কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? শখের গোয়েন্দাগাড়ির শখ জন্মের মতন মিটিয়ে দেবে। তাহলে উপায়? কিছুক্ষণ পরেই তো এলাহাবাদ আসছে, ওখানেই তো প্রয়াগ, 3টি নদীর সঙ্গমস্থল। হয়তো ওখানেই সব সূত্র গিয়ে মিলে যাবে। তারপরেই পূর্ণ কুম্ভ। তোমার এই এক দোষ, সিরিয়াস সময়েও কি যে হেঁয়ালি করো না, ভালো লাগে না। চাপা হাসির ভেতর যেন রহস্য গুলে দিয়ে প্রত্যুষ সান্ত্বনা দিল। ধীরে বৎস, ধীরে। মনে হচ্ছে এবার বার্থে উঠে গিয়ে একটু গড়িয়ে নিই। এলাহাবাদ আসতে এখনও প্রায় 2 ঘন্টা। দেখলাম প্রত্যুষ আগে যে বিদেশি গোয়েন্দা গল্পের বইটার পাতায় ফাঁকে একটা টিস্যু পেপারের টুকরো রেখেছিল, সেই বইটা আবার হাতে তুলে নিল। তার মানে নিশ্চয়ই পড়া শুরু করবে। সহকারী হিসেবে কোন লজ্জায় ঘুমাবো। বাধ্য হয়ে রহস্যের ভেতরে নিজের কিছু কৃতকর্মের ছাপ ফেলে রাখতে চাইলাম। প্রথমে যেটা বুদ্ধিমানের মতো বলে উঠলাম, পরে বুঝলাম সেটা একেবারেই একটা বোকা প্রস্তাব। আচ্ছা প্রত্যুষ, ওর মোবাইলে তো ওর বাড়ির লোকের নম্বর আছে, বাড়িতে একটা খবর দিলে ভালো হতো না? মাঝরাত্রে তাদের শুধুমাত্র বিরক্ত করে কোনো লাভ আছে কি? বিনা কারণে টেনশন বাড়ানো, তাতে রহস্যের তদন্ত তো আর কোনো সহায়তা হবে না, বরং উল্টে আরও কাজ বাড়বে। বারবার তারা ফোন করবে। না মানে ডাক্তারবাবু যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। হয়ে যায় না, যা হওয়ার তা হয়ে গেছে। রহস্যের সমাধান হয়ে গেলে সবটাই তাদের জানানো হবে। ওর স্ত্রীর নম্বর আমি মোবাইল থেকে ইতিমধ্যেই নোট করে নিয়েছি। বুঝলাম অনেক পিছিয়ে আছি, তবু সাহস করে বললাম, তাহলে আমার তো এখন আর কোনো কাজ নেই। প্রত্যুষ বুঝল আমি তদন্তে কিছু অবদান রাখতে চাইছি। মুচকি হাসল, তারপর নিচু গলায় বলল, যাও H1 আর H2-তে একবার রাউন্ড মেরে এসো। খেয়াল করে দেখো তো দরজার তলা দিয়ে কোনো কূপের ভেতর আলো জ্বলছে কি না গভীর রাতেও। অবশ্যই 2 জনের কূপে। আমি মনে মনে ভাবলাম, তাহলে একটু আগে কি প্রত্যুষ ওখানেই রাউন্ড দিতে গিয়েছিল? তাহলে আমাকে আবার পাঠালো কেন? তবু বলল, যখন চাই। ট্রেন বেশ দুলছে, আমার মন তার থেকেও বেশি দোদুল্যমান। মাঝখানের করিডোর একেবারে নির্জন। যেহেতু গভীর রাত, সবাই ঘুমের দেশে। এবার যেন গাটা একটু ছমছম করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই রকম কোনো কূপের ভিতরেই হয়তো রয়েছে ডাক্তারবাবুর মৃতদেহ। তার পাশেই বসে রয়েছে সেই ভয়ঙ্কর আততায়ী, নিশ্চিন্তে।
কিন্তু কেন খুন? প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ? সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ চোখ গেল H1-এর 17-18 পাত নাম্বার, কূপ নাম্বার 6-এর দিকে। দরজার চুল ছেঁড়া ফাঁক দিয়ে ঠিকরে আসছে টিউবলাইটের মৃদু আভা। নাইট ল্যাম্পের আলো এটা নয়। তার কোনো কূপের নিচে আলো জ্বলতে দেখলাম না। একটু দ্রুত পায়ে ফিরে এলাম প্রত্যুষের কাছে। ভাবলাম একটা চমকে দেওয়ার খবর দেব ওকে। ঠিক সেই মুহূর্তেই চূড়ান্ত হতাশ করলো প্রত্যুষ আমাকে। হেসে বলে উঠল, H1 কূপ 6 নম্বর তো? আমি মুখ ভার করে গম্ভীর হয়ে পাশে বসলে দেখলাম চৌধুরী সাহেব আর ঝা সাহেব রয়েছেন আমাদের কূপে। প্রত্যুষ কথা বলছে। আচ্ছা চৌধুরী সাহেব, H1-এর 17 আর 18 নম্বর বাথের নামটা আর বয়সটা একটু বলবেন? 1 মিনিট দাঁড়ান, দেখে বলছি। মিস্টার অ্যান্ড মিসেস সান্যাল, পুরুষ যিনি, তার বয়স 18 আর মহিলা বছর 25-এর। ধন্যবাদ। আমি আকাশ পাতাল ভাবছি। ডাক্তারবাবুর সঙ্গে সন্ধ্যের সব কথোপকথন মনে পড়ছে। সেই সব কথার মধ্যে কোনো সূত্র পাই কিনা হাতড়ে বেড়াচ্ছি। সেরকম বলার মতো প্রয়োজনীয় কিছুই প্রায় নেই। হ্যাঁ, তবে খুব কড়া ধাঁচের লোক। মনে তো হলো সৎ, অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ করার মানুষ নন। হঠাৎ একটা ঝাঁকুনি, শরীরটা সামান্যের থেকে একটু বেশি টলে গেল। ব্রেক মারলে মনে হয় গতি কমছে। তাহলে কি এলাহাবাদ এসে পড়ল? আবার তো সেই দরজার কাছে গিয়ে দাঁড়াতে হবে। প্রত্যুষকে দেখলাম আগেই উঠে গেছে, গিয়ে দরজার সামনে দাঁড়ালো। আমি পেছনের দিকে। ঠিক পাশের দরজাটাতেই হঠাৎ চোখে পড়ল প্রত্যুষের দরজা দিয়েই একটি ছেলে নামছে। মাঝারি উচ্চতা, দোহারা চেহারা, চুলটা আধুনিক ভঙ্গিতে ছাঁটা, চোখে চশমা, মুখে দাড়ি। আলো আঁধারিতে মনে হচ্ছে গায়ের রং মাঝারি। এক ঝলকে মনের ভেতর ছেলেটার ছবি এঁকে নেওয়ার চেষ্টা করলাম। ছেলেটির কাঁধে একটা অফিসের টিফিন নিয়ে যাওয়ার মতন চৌকো ব্যাগ। ছেলেটি সেটা নিয়েই প্রত্যুষের গা ঘেঁষে প্ল্যাটফর্মে লাফ দিয়ে নামলো। ট্রেনে তখন একদম হালকা গতি, কয়েক সেকেন্ডের মধ্যেই দাঁড়িয়ে পড়ল। দেখলাম H1-এর অপর দরজাটা দিয়ে একটি মেয়ে নামলো প্ল্যাটফর্মে। পিঠে একটি বড় চওড়া লেডিস ব্যাগ। এক পলকেই আমার চোখ আটকে গেল মেয়েটির দিকে। বেশ সুন্দরী বলা যায়। তার উপর স্লিম আকর্ষণীয় গড়ন, মুখশ্রী কাটা কাটা। সবচেয়ে যেটা চোখে পড়ার মতো সেটা হলো শাড়ি পরার ধরন। শাড়ি হলো বাঙালির সবচেয়ে ভদ্রসভ্য মার্জিত সাংস্কৃতিক পোশাক। সেই শাড়িতেই একদম বিপ্লব তুলে দিয়েছে মেয়েটি এই ভোরবেলায়। সাঁতারের পোশাককেও তাহার মানাবে। মেয়েটি থেকে আমার মন ঘুরল আচমকা প্রত্যুষের গলায়। দেখলাম প্রত্যুষ ডাকছে, মিস্টার সান্যাল, শুনছেন? ছেলেটি কর্ণপাতও করলো না প্রত্যুষের সে মৃদু ডাকে। কিন্তু মনে হলো স্টেশনে ভর্তি RPF দেখে ছেলেটি এবার ট্রেনে উঠে পড়ল। ভঙ্গিটা এমন যেন প্ল্যাটফর্মে যেটা সে খুঁজছিল পাওয়া গেল না। মেয়েটাকেও ইশারা করলো ট্রেনে উঠে পড়তে। মেয়েটি উঠতেই ট্রেন গড়াতে শুরু করলো। প্রত্যুষ দ্রুত ডেকে পাঠালো চৌধুরী আর ঝা সাহেবকে। ওরা দুজনে আসতেই প্রত্যুষ যে কথাটা বলল যে সেটা আমার কাছে বন্দুকের গুলির মতো মনে হলো। দেখুন, অপরাধীরা ধরা পড়ে গেছে, ট্রেনেই আছে, বডিও ট্রেনে। এখন যেটা করতে হবে মন দিয়ে শুনে নিন। H1-এর 6 নম্বর কূপে তল্লাশি চালানোর সার্চ ওয়ারেন্ট আপনাকে কানপুরের স্টেশন মাস্টারকে বলে রেডি করাতে হবে। আর একজন মহিলা RPF চাই। ঝা সাহেব বলে উঠলেন, সার্চ ওয়ারেন্ট কি লাগবেই? আমরা যদি গিয়ে এমনি এখনই সার্চ করি, সেটা এখন আর হবে না। ও বুঝে গেছে যে ওর পেছনে টিকটিকি লেগে গেছে। আপনাকে তল্লাশি চালাতে দেবে না সার্চ ওয়ারেন্ট ছাড়া। ওটার সঙ্গে থাকলে কাজটা পাকাপোক্ত হবে। তার ওর সঙ্গে মহিলা আছে, যতই হোক এলিট ক্লাস প্যাসেঞ্জার। দিল্লি কাছাকাছি এলেই সবাই ভিড় করবে দরজার কাছে। সেই ফাঁকেই ফ্রুত। আর কিছুই করতে পারবেন না, যা করতে হবে কানপুরেই। ঘড়িতে দেখলাম সবে 3:30। কানপুর আসতে এখনও প্রায় 1.5 ঘন্টা। এবার ভেতরে গিয়ে একটা শিহরণ হচ্ছে, আর কিছুক্ষণে পরেই পর্দা ফাঁস। আবার ভয়ও লাগছে যদি সব ভেস্তে যায়। এর মধ্যেই চৌধুরী সাহেব বলে উঠলেন, তখন তো একবার টিকিট চেক করে এসেছি, এখন একবার আইডেন্টিটিটা গিয়ে দেখে আসবো। প্রত্যুষ সপাটে উত্তর দিল, কোনো লাভ হবে না চৌধুরী সাহেব, এরা আগেই জাল আধারে বানিয়ে দেয়।
যখনই যাবেন একেবারে দেখে নেবেন, মিলিয়েও নেবেন। আমার কথা, আগে থেকে বেকার সাবধান করে লাভ কি? না, যদি লুকোনো লাশটা কোথাও অল্প দেখতে পাই। লাশ কি ওরা বাড়িতে শুইয়ে রেখেছে নাকি মশাই? এমন জায়গায় লুকোনো আছে যা কারো নজরেই পড়বে না। কোথায়? একটু ধৈর্য ধরুন, একটু পরে গেলেই নিজের চোখে সব দেখতে পাবেন। সময় যেন আর কাটতেই চাইছে না। মিনিটকে ঘন্টা মনে হচ্ছে। বারবার মোবাইল খুলছি, হঠাৎ একটু ট্রেনটা যেন মন্থর হলো। না, এখনও তো দেখাচ্ছে কানপুর, অনেক দূর। তাও ট্রেন দাঁড়িয়ে পড়লো কেন? আমি আর প্রত্যুষ ছুটে গেলাম H1-এর দুটো দরজায়। ফাঁকা করিডোর, সব কূপের দরজা বন্ধ। ট্রেনের দরজা খুলে উঁকি দিতেই দেখি ট্রেন এগোতে শুরু করলো। সিগন্যাল, তবে তার আর বেশিক্ষণ ধৈর্য ধরতে হলো না। অবশেষে এসে গেল কানপুর। প্রত্যুষের কথা মতো মহিলা RPF আর সার্চ ওয়ারেন্ট এসে গেল। এবার আমরা সবাই ট্রেন ছাড়ার অপেক্ষায়। সবার চোখে মুখেই দেখছি একটা লুকোনো আতঙ্ক। প্রত্যুষ শুধু একেবারে বিন্দাস। বুঝি না এতটা অব্যর্থ ও হয় কি করে। ওর লক্ষ্য কখনোই চ্যুত হয় না। গার্ডের হর্ন কানে এলো, মানে এবার ছাড়বে। আমরা সকলেই উঠে দাঁড়ালাম। ধীরে এগোতে লাগলাম H1-এর দিকে। ঠিক হলো আমরা একটু পিছনে থাকব। প্রথমে দরজায় টোকা দেবেন চৌধুরী সাহেব। দরজা খুললে সবার আগে ওদের আইডেন্টিটি দেখতে চাইবেন। ওরা প্রমাণপত্র বের করার ফাঁকেই আমরা সবাই ঢুকে যাব। যেটা ঘটলো সেটা একেবারে প্রত্যুষের কষা ছক অনুযায়ী হুবহু। ছেলেটি যথারীতি দুজনের আধার কার্ড বের করে দেখালো। আমাদের সবাইকে দেখে চোখ স্বাভাবিকভাবেই বিস্ফারিত দৃষ্টি। তার ফাঁকে ঝা সাহেব ওদের ব্যাগপত্র তল্লাশি করার কথা বললেন। প্রথমে রাজি হচ্ছিল না, ঝরঝরে ইংরাজিতে কড়া প্রতিবাদ জানাতে লাগলো। আমি তার মধ্যেই দেখে নিলাম দুটি মাত্র লাগেজ, একটি ওপরের বার্থের ওপর ছোট নীল রঙের ট্রলি, আর একটা সিটের নিচে বড় লাল ট্রলি। সার্চ ওয়ারেন্টটা ঝাবাবু বের করতেই নিমেষের মধ্যে ছোট কূপটার মধ্যে একটা অকল্পনীয় ঘটনা ঘটে গেল। কিছু বুঝতেই পারলাম না আমি, শুধু চোখের পলকে দেখলাম প্রত্যুষের হার্ড বোলার রিভলভারটা ছেলেটির মাথায়, ছেলেটির ডান হাত প্রত্যুষের বাম হাত দিয়ে ছেলেটির পেছনের দিকে মুচড়ে ধরা। মেয়েটি জড়সড় হয়ে এক কোনায় বসে আছে। প্রত্যুষ ঝাবাবুকে বলল, ছেলেটির কোমরের পিছনের দিকে যন্ত্রটা বের করে নিন। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ঝাবাবু ছেলেটির কোমর থেকে একটা রিভলভার বের করে নিল। তখন বুঝলাম তার মানে ছেলেটি বোধহয় আক্রমণ করতে চেয়েছিল। মহিলা RPF মেয়েটির হাত শক্ত করে ধরে রেখেছে। এবার প্রত্যুষ শান্ত গলায় ছেলেটিকে বলল, বলুন মিস্টার সান্যাল। যদিও আপনি সান্যাল নন। ছেলেটি চুপ করে রয়েছে দেখে প্রত্যুষ আবার অনুরোধের সুরে বলল, আপনি বলবেন না আমি বলবো। এবারেও ছেলেটি চুপ। রেল কর্তৃপক্ষকে না জানিয়ে সঙ্গে অস্ত্র নিয়ে ভ্রমণ করা এবং আক্রমণ করার অপরাধ সে ইতিমধ্যেই ঘটিয়ে ফেলেছে। প্রত্যুষ ঝাবাবুকে ইশারা করলো ছেলেটিকে কূপের বাইরে নিয়ে যাবার জন্য। ছেলেটিকে গ্রেপ্তার করে ঝাবাবু বাইরে নিয়ে যেতেই প্রত্যুষ আরাম করে বসলো মেয়েটির সামনে। মেয়েটি তখন কাপড় দিয়ে তার শরীরের বেশিরভাগ খোলা অংশ ঢাকতে ব্যস্ত। এবার প্রত্যুষ তার হাতের সেরা তুরুপের তাসটি খেলল, একদম জবরদস্ত। শুনুন মিসেস সান্যাল, যদিও আপনার নাম আলাদা, তবুও আপনারা যে অপরাধ করেছেন তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। আপনি যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন তাহলে আপনার শাস্তি হয়তো অনেকটাই মকুব হয়ে যাবে। মেয়েটি কেঁদে ফেলে হাত জোর করে বলে উঠল, আমি কোনো অপরাধ করিনি স্যার। ঠিক আছে, আপনার কথাই না হয় মেনে নিলাম। তাহলে ডাক্তারবাবুর অন্তর্ধান আর ওই হুকে যে বাক্সটা ঝুলছে তার আসল গল্পটা অন্তত সকলকে বলুন। এই বলেই প্রত্যুষ নিজের মোবাইলের রেকর্ডিং চালু করে দিল। মেয়েটি ফুঁপানো গলায় শুরু করলো, আমার নাম বাবলি নন্দী। আমি প্রীতমকে ভালোবাসি। প্রীতম সেনগুপ্ত ভালো ছেলে ছিল, ডাক্তারি পড়তো। 3rd ইয়ারে উঠে অপুর সঙ্গে পড়লো। মাদকাসক্ত তখন। হাসপাতালে ভেতরে কিডনি ও অন্যান্য অঙ্গ পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল। খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকার হাতছানি। আমারও তখন অল্প বয়স, ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমি
ওদের কাজে সহযোগিতা করতে লাগলাম। অনেক পাগল ভবঘুরে বা অনাথ শিশুকে অপহরণ করে তাদের কিডনি চুরি করে নিতাম। প্রীতমের হাতে ছিল শিল্পের ছোঁয়া। তারপর দেহ লোপাট করে দেওয়া হতো। ওই সব মানুষদের খোঁজখবর আর কে বা রাখে? বহু সরকারি বেসরকারি হাসপাতালে এই চক্রের চাল বিস্তৃত। কোনো এক গোপন সূত্র মারফত এই ডাক্তার অনিশ কর প্রীতমের সঙ্গে যে অঙ্গ পাচার চক্রের যোগসাজশ আছে তা জানতে পেরে যায়। তখনই প্রীতম সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক ডাক্তারবাবুকে সরিয়ে ফেলতে হবে। ডাক্তারবাবু যে অঙ্গ পাচার চক্রের কথা জেনে ফেলেছেন সেটা প্রীতম জানল কী করে? বাবলির কথার মাঝমধ্যেই প্রত্যুষ প্রশ্নটা ছুড়ে দিল। একদিন হাসপাতালের চত্বরেই ডাক্তারবাবুর সঙ্গে প্রীতমের আচমকা দেখা হয়ে যায়। তখনই ডাক্তারবাবু প্রীতমকে একটা আভাস দিয়ে সাবধান করেন, তুই যে কুচক্রে পড়েছিস সেখান থেকে বেরিয়ে আয়। পাপ কিন্তু কোনো দিন গোপন থাকে না। সেদিনই প্রীতম সিদ্ধান্ত নেয়, খতম। পরিকল্পনা মতো আজ ডাক্তারবাবুকে টয়লেটের সামনে দেখা করে বলি যে আমি আপনাকে চিনি, আপনি তো নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ। যদি একবার আমাদের কূপে গিয়ে আমার স্বামীকে পরীক্ষা করেন তাহলে খুব ভালো হয়। আমার স্বামীর অনেকক্ষণ ধরে বুকে ব্যথা করছে। যদি কোনো ওষুধ বা ইঞ্জেকশন লাগে আমি পরের স্টেশনে অনলাইনে আনিয়ে দেবো। দয়া করে একবার চলুন। ডাক্তারবাবু কূপে ঢোকা মাত্রই প্রীতম ক্লোরোফর্ম মাখানো রুমালটা ডাক্তারবাবুর নাকে চেপে ধরে অজ্ঞান করে এবং তারপর শ্বাসরোধ করে। একটু বলেই সম্পূর্ণ ভেঙে পড়ল বাবলি। তারপর সবাই প্রত্যুষের মুখের দিকে তাকিয়ে, প্রত্যুষের চোয়াল কঠিন, গম্ভীর স্বরে বলে উঠল, ডাক্তারবাবুর বডিটা আছে ওই বার্থের নিচে লাল ট্রলির ভেতরে, হাঁটু কোমর মুড়ে ভাঁজ করা। তবে কিডনি দুটো অক্ষত, চলমান ট্রেনে নিতে পারেনি। নিতে পারলে ওই বাক্সে রাখত। ওই যে বাক্সটা ঝুলছে হুক থেকে, ওটা হিউম্যান অর্গান ক্যারি করার বক্স। ভেতরে আইস প্যাড দেওয়া থাকে। কিন্তু বাবলি দেবী, আপনার গল্পে তো একটু জল মেশানো হয়ে গেল। দর্শক ভালো মতো খাবে না। শুধুমাত্র একটা খুন করার জন্যে আপনারা রাজধানীতে H1 কোচে কূপ বুক করে এত বড় ঝুঁকি নিলেন, সেটা কিন্তু মানতে একটু অসুবিধে হচ্ছে। আসল কারণটা আপনি বলবেন না আমি বলবো? আর ডাক্তারবাবু হঠাৎ প্রীতমকে তুই সম্বোধন করলেন কেন? বাবলি দেবী, আপনি যত সঠিকটা গুছিয়ে বলবেন আমরা অপরাধের মাত্রা কিন্তু তত কমবে। বাবলির চেহারা সম্পূর্ণ ভেঙে পড়ার ছাপ। বুঝে গিয়েছে আর কোনো উপায় নেই। মাথা নিচু করেই বলতে শুরু করলো, আসলে এই ডাক্তার অনিশ করের ওপর প্রীতমের বহুদিনের ক্ষোভ। এই ডাক্তারবাবুই প্রীতমকে থার্ড ইয়ারের কার্ডিওলজির পেপারে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোতেই ফেল করিয়ে দেন। ওর কেরিয়ার জীবন পুরো শেষ করে দেয় লোকটা। প্রীতমদের বাড়ির আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না। ওর বাবা বলে দিয়েছিলেন যে ফেল করলে আর পড়াবেন না। তাই ও অনেক দিন ধরেই ডাক্তারবাবুকে মারার পরিকল্পনা করছিল। সবসময় ডাক্তারবাবুকে অনুসরণ করত। কিন্তু ওর এতটাই প্রতিহিংসা ছিল ডাক্তারবাবুর ওপর যে ও আড়াল থেকে নেমে এসে ওকে মারতে চায়নি। ডাক্তারবাবুকে ভালো করে বুঝিয়ে দিতে চেয়েছিল যে ওকে খুন করলো। তারপর ডাক্তারবাবু ডেকে সদুপদেশ দেওয়ায় ওর মাথায় রক্ত চড়ে যায়। তখন বলতো, ওই ব্যাটার মৃত্যুটাকে তাড়িয়ে উপভোগ করতে না পারলে আমার জীবনে শান্তি নেই বাবলি। হঠাৎ সুযোগ এসে গেল হাতে নাতে। শুনলাম ডাক্তারবাবুর রাজধানীতে দিল্লি যাচ্ছেন। ব্যাস, পিছু নিলাম পরিকল্পনা করে। তা মৃত্যুটাকে কীরকম উপভোগ করলেন বাবলি দেবী? প্রীতম অজ্ঞান অবস্থায় ওকে মারেনি। জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করেছে। মুখ হাত পা সব টেপ দিয়ে তার আগেই আষ্টপৃষ্ঠে বেঁধে দিয়েছিল। তারপর ওর জ্ঞান ফিরতে ফিসফিস করে প্রীতম সব পুরনো কথা ওড়াচ্ছিল ওর কানের সামনে। ওর চোখ মুখে তখন আতঙ্ক, সেটা দারুণ উপভোগ করছিল প্রীতম। তারপর অন্তিম প্রতিশোধ, গলায় শ্বাসরোধ, সব শেষ। তাই তো বহুক্ষণ আমাদের কূপে আলো জ্বলছিল। এবার প্রত্যুষ আমার প্রীতমকে ডেকে আনতে বলল। প্রীতমের হাতে হাতকড়া পরানো হয়ে গিয়েছে। প্রীতম ঢুকতেই প্রত্যুষ প্রীতমের পিঠ চাপড়ে বাহবা দিল। সাবাস বাবলি, কিন্তু পুরো গল্প বলে দিয়েছে। এবার বাছা পালানোর হুকটা ছকটা একটা চট করে বলে ফেলো তো। স্যার, আমরা পালাতে চাইনি। গভীর রাতে অ্যাটেন্ডেন্ট ঘুমিয়ে পড়লে দরজা খুলে ট্রলিটা ফেলে দিতে চেয়েছিলাম চলন্ত ট্রেন থেকে। দেখলাম পিছনে টিকটিকি লেগে গেছে।
কপাল খারাপ, তখন টুকটাক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এলে এলাহাবাদে কেটে পড়তে চাইলাম, কিন্তু সারা প্ল্যাটফর্মে পুলিশের ছয়লাভ। বুঝলাম যে সে ঘুরেও বালি। তারপর দিল্লি আসার জন্য অপেক্ষা করছিলাম, যদি ফিরের মধ্যে মিশে যাওয়া যায়, কিন্তু ডাক্তারবাবুর ফিরতে দেরি হওয়ায় আধ ঘন্টার ভেতরে ট্রেন অতটা হালকা হয়ে যাবে এটা কোনো দিন ভাবিনি। আজকাল কি আর পাশের যাত্রীর খবর রাখে। প্রত্যুষ এবার ঝাবাবুর দিকে তাকিয়ে বলল, নিন এবার তাহলে মেয়ে জামাইকে সামলান, আদর যত্ন করুন, আমরা ততক্ষণ একটু গিয়ে এবার গা হাত পা ছাড়াই। নিজেদের বার্থে ফিরে আসার পর দেখলাম এখনও ঘন্টা তিনেকের বেশি লাগবে দিল্লি পৌঁছতে। একটা ছোট্ট ঘুম হয়ে যাবে। শুয়ে শুধু প্রত্যুষকে জিজ্ঞেস করলাম, কয়েকটা খটকা কিন্তু থেকেই গেল, তুমি কেসটা ধরলে কি করে? প্রথম, ওদের কুপেতে ভরে সারা রাত ভেতরে আলো জ্বালা। দ্বিতীয়ত, কাঁধের ছোট চৌকো ব্যাগটা যখন আমার গায়ে লাগে দেখলাম অস্বাভাবিক ঠান্ডা। তৃতীয়ত, আমি 100% নিশ্চিত হই ছেলেটি মিস্টার সান্যাল ডাকে সাড়া না দেওয়ায়। বাকিটা তুমি গল্পে ফুলিয়ে ফাঁপিয়ে সাজিয়ে নিও। বুঝলাম প্রত্যুষ কত লম্বা রেসের ঘোড়া। মুহূর্তের মধ্যে আমি ঘুমের অতল দেশে হারিয়ে গেলাম। যাত্রাবন্ধু হঠাৎ ডেকে দিল সে দিল্লি এসে গিয়েছে। তাকিয়ে দেখি প্রত্যুষ নিচের বার্থে নেই। গেল কোথায়? মালপত্র সবই রাখা রয়েছে। দৌড়ে গেলাম দরজার কাছে, উঁকি দিয়ে দেখি এলাহি কাণ্ড। রেলের সব হোমরা চোমরা বড় কর্তারা ঘিরে রেখেছে প্রত্যুষকে। পুলিশেরও কিছু উচ্চপদস্থ কর্তারা এসেছেন। ঝাবাবু নাকি আগেই প্রত্যুষকে ডেকে নিয়ে গেছে। এই কিডনি পাচার চক্রটা অনেক দিন ধরেই পুলিশকে নাকানি চোবানি খাওয়াচ্ছিল। রাজ্য এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একজন চাঁই যখন ধরা পড়েছে তখন নিশ্চয়ই মাথাকে পেতে আর বেশি বেগ পেতে হবে না। সবাই প্রশংসায় পঞ্চমুখ, প্রত্যুষ নির্লিপ্ত। মানুষের মুখ নয়, কথা বলে আসলে যোগ্যতা। এখন আর গোপন করে লাভ নেই। এই অঙ্গ পাচার চক্রের হদিশ পেতেই আমরা আসলে দিল্লি আলোচনা সভায় যোগদান করতে যাচ্ছিলাম। ব্যাপারটা বোধ হয় অদ্ভুত সমাপতন। আমরা একটা লাল আলো লাগানো গাড়িতে গিয়ে বসলাম। নতুন দিল্লির রাস্তা দিয়ে কোনো দিন হুটার বাজিয়ে যেতে পারবো স্বপ্নেও ভাবিনি। দিল্লির রাস্তায় দেখলাম বেলা 10টাতেও কুয়াশা। দূষণের সঙ্গে মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি চুপ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি হুটারের শব্দ ছাপিয়ে গত সন্ধ্যায় ডাক্তারবাবুর কথাগুলো তখনও কানে বাজছে। এই ছিল আজকের রহস্য গল্প। আর তার আগের একটি ঘটনা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমি সুদেষ্ণা চক্রবর্তী আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই চ্যানেলে ভূতের গল্প মানে অলৌকিক গল্প, অলৌকিক ঘটনা, রহস্য গল্প সব কিছু শুনতে পারবেন। আর বেল আইকনের অল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে মেল আইডি তো দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে। আর যদি ভয়েস রেকর্ড পাঠাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে। তাহলে আর দেরি কিসের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি। গুড নাইট।